ভেনিস ও জেনোয়া। মার্কো নিজে যা বলে গেছেন সে কাহিনী শেষ হয়ে গেছে। বহু বছর পরে রামুসিও বলে আরেকটি লোক বলেছিলেন পোলোদের ভেনিসে ফিরে আসার কাহিনী। জাহাজ থেকে নেমে তারা এলেন তাদের পুরনো বাড়িতে, মোটা জীর্ণ পোশাক পরে। তাদের চালচরণে আর উচ্চারণে পাওয়া যেত মঙ্গলদের গন্ধ। কেউ তাদেরকে চিনল না, এমনকি তাদের স্বজনরাও চিনল না। কিন্তু তারা যখন আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিলেন এক ভোজের মজলিসে, তারা সবাই এলো। মার্কো আর তার বাপ চাচা ভোজের টেবিলের কাছে এসে হাজির হলেন লাল সার্টিনের সুন্দর পোশাক পরে। ভোজ চলতে থাকার মধ্যে তারা একবার বাইরে গিয়ে ফিরে এলেন লাল বুটিদার পোশাক পরে। আবার খানিকক্ষণ পরে পরলেন লাল মখমল। বিস্মিত মেহমানরা জানল না এমনি করে পোশাক পরিবর্তনের রেওয়াজ তারা শিখে এসেছেন কুবলাই খানের দরবার থেকে। ভোজ শেষ হয়ে গেলে মার্কো ঢুকলেন পাশের কামরায়। সেখান থেকে তিনি বয়ে আনলেন সেই জীর্ণ পোশাক যা পরে তারা এসেছিলেন ভেনিসের মাটিতে। ধারালো ছুরি দিয়ে তিন পোলো খুলে ফেললেন তাদের পোশাকের মুখ। অমনি তা থেকে বেরিয়ে পড়ল মণিমুক্তা রাশি, হীরা, লাল পান্না, নীলকান্ত মণি। মার্কো টেবিলের উপর রাখলেন মণিমুক্তর স্তূপ। তাদের মেহমানরা তাকিয়ে রইল অবাক বিস্ময়ে। এই হলো মার্কোর দেশে ফিরে আসার বিজয় উৎসব। খবর ছড়িয়ে পড়ল সারা ভেনিস শহরে। সর্বত্র মার্কো পেতে লাগলেন সসম্ভ্রম অভিবাদন। তিনি বলতে শুরু করলেন তার দীর্ঘ অভিযান ও আবিষ্কারের কাহিনী। বিশেষ করে তিনি যে কোনো জিনিসের কথা বলতে গেলে তার সংখ্যা দেন লক্ষ লক্ষ। এমনি করেই তার খেতাব হয়েছিল মার্কো মিলিয়ন্স। জেনোয়া ও ভেনিসের মধ্যে ছিল পুরনো প্রতিদ্বন্দ্বিতা, ব্যবসা নিয়ে ঝগড়া। খবর এলো জেনোয়ার সওদাগররা ভেনিসের উপর হামলা করতে পাঠাচ্ছে একটি নৌবহর। পোলোরা এখন আগের চাইতে ধনী হয়েছেন, তাই দেশের ইজ্জত রাখার জন্য তাদেরকে দিতে হলো একটি যুদ্ধজাহাজ। 250 সৈন্যবাহী যুদ্ধজাহাজের ভদ্রলোক সিপাহসালার হয়ে মার্কো আবার ভাসলেন সমুদ্রে। যুদ্ধ হলো কার্জোলা দ্বীপের কাছে। ভেনিসীয়রা পরাজিত হলো। মার্কোর জাহাজ গেল দুশ্মনের দখলে। মার্কো বন্দী হয়ে গেলেন জেনোয়ার কয়েদখানায়। 1 বছর কিছু কম সময় তিনি বন্দী ছিলেন কয়েদখানায়। সৌভাগ্যের কথা, সেখানে তার দেখা হয়েছিল রাস্টিসেলো বলে এক লেখকের সাথে। মার্কোর কাহিনী শুনে তিনি বললেন এই কাহিনী লিখতে হবে। মার্কো তাদের সফরে যেসব তথ্য লিখে রেখেছিলেন তা হাতে পাবার জন্য তিনি কয়েদখানা থেকে গোপনে পিতার কাছে পাঠালেন এক চিঠি। তার নোটগুলো তিনি পেলেন। দিনের পর দিন মার্কো বলে গেলেন তার কাহিনী। বইখানি শেষ হলে তার ভূমিকায় বলা হলো সম্রাট, রাজা, ডিউক, মার্কুইস, আর্ল, নাইট ও অন্যান্য যে কোনো লোক প্রাচ্যের বিভিন্ন মানব গোষ্ঠী, বিভিন্ন রাজ্য, প্রদেশ ও জনপদের বৈষম্য জানতে উৎসুক, তারা যেন এ বই পাঠ করেন। এ বই পড়লে এর মধ্যে পাবেন জাতিসমূহের, বিশেষ করে আর্মেনিয়া, পারস্য, ভারতবর্ষ ও তাতার মুলুকের মহত্তম ও সর্বাধিক বিস্ময়কর বৈশিষ্ট্য। কারণ তারা সবাই আলাদাভাবে বিশিষ্ট হয়ে আছেন ভেনিসের জ্ঞানী ও সুধী নাগরিক মার্কো পোলোর বর্তমান রচনায়। যা কিছু তিনি দেখেছিলেন এবং যা কিছু অপরের মুখে শুনেছিলেন তা তিনি বর্ণনা করেছেন স্পষ্টভাবে। এ বইখানি হবে সত্যের বাহন। একথা অবশ্যই জেনে রাখতে হবে যে আদমের সৃষ্টি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যে কোনো মানুষ, হোক সে পৌত্তলিক, সারাসেন, খ্রিস্টান অথবা অপর কেউ, হোক সে যে কোনো বংশ বা গোষ্ঠী থেকে উদ্ভূত, কখনো দেখেনি বা সন্ধান করেনি এত বহু বিচিত্র ও এত বড় সব জিনিসের যার বর্ণনা দিয়েছেন মার্কো পোলো। মার্কো যা দেখেছিলেন ও শুনেছিলেন তা যারা নিজের চোখে দেখতে পারেনি তাদের কল্যাণের জন্য তার তথ্য জনসম্মুখে এই বইয়ের মারফতে প্রকাশ করার গোপন ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। তাই ইসাই 1298 সালে তিনি যখন জেনোয়ার কয়েদখানায় বন্দী ছিলেন, তখন তিনি বর্তমান বইয়ের বিষয়বস্তু লিখিয়ে নিয়েছিলেন পিসার নাগরিক মাস্টার রাস্টিসেলোকে দিয়ে। রাস্টিসেলো তখন ছিলেন তার সাথে জেনোয়ার একই কয়েদখানায়। এর অল্পকাল পরেই মার্কো কারামুক্ত হয়েছিলেন। তিনি এক স্ত্রী গ্রহণ করেছিলেন এবং তার ঘরে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। নিজের গৃহে তিনি যাপন করেছিলেন দীর্ঘ সুখী জীবন। তার নিজের দিক থেকে তার সফর শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দুনিয়া তার সে কাহিনী ভুলবে না কোনোদিন।